আর্মি ফোর্স আরো বাড়িয়ে দে, আরো লোক খবর দে, পাহাড়ের খাদে লোক পাঠা, জঙ্গলে প্রত্যেকটা কোণা তন্ন তন্ন করে খোঁজ, যেন কোথাও কিছু বাদ না থাকে। যে করে হোক সকাল হওয়ার আগে আমি আমার রোদকে আমার সামনে দেখতে চাই। স্যার, এত রাতে পাহাড়ের গভীর খাদে যাওয়াটা বিপজ্জনক। আমি তোকে যা বলেছি তাড়াতাড়ি কর। রবিন সাথে সাথে হ্যাঁ বলে দৌড়ে যায়। পাথরের রক্ত লেগে আছে, আশেপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শুভ্রর মনটা অস্থির হয়ে আছে। রাত 12টা ছুঁয়েছে, চারিদিক কেমন ঝিম মেরে আছে। শুভ্র মাটিতে বসে আছে, গায়ে থাকা শার্টে ময়লা লেগে আছে। পরিপাটি ছেলেটাও আজ যেন একটি মিশে সবকিছু এলোমেলো লাগছে। শুভ্রকে দেখে কেউ চিনতে পারছে না। এ কি সেই শুভ্র চৌধুরী? আর্মি ফোর্স কিছুক্ষণ আগেই এসেছে, তারা পুরো জঙ্গলে আশেপাশে সব জায়গা দেখেছে। এখন শুধু বাকি পাহাড়ের নিচে গভীর খাদে ঘন জঙ্গল দেখা। তারা সবাই শনাক্ত করেছে যে রোদ আর বেঁচে নেই। আর এই গভীর খাদ থেকে নিচে পড়েছে সব প্রমাণ সেই সব বলছে। আর এই খাদ থেকে পড়লে বেঁচে থাকা আর কথাও না। গভীর রাত হওয়াতে কেউ আর পাহাড়ি গভীর খাদে যায়নি। যেখানে দিনের বেলা খুব বিপদ, সেখানে এত রাতে কেউ নিজের জীবনে রিস্ক নিয়ে যাবে না। সবাই সকাল হওয়ার অপেক্ষা করছে। তবে সবার এটাই ধারণা যে রোদে গভীর খাদে পড়ে গেছে। শুভ্র পাগলের মতো করছে। হেনা বেগম শুভ্রের এমন অবস্থা দেখে খুবই ভয়ে আছেন। একদিকে রোদের নিখোঁজ, আবার একদিকে শুভ্রের এমন পাগলামি। আরাফ চৌধুরীকে খবর দেওয়া হয়েছে, কিন্তু সে এখন দেশের বাহিরে, বাংলাদেশে আসতে সকাল হয়ে যাবে। আর এখন কোনো ফ্লাইট টিকিট পাচ্ছেন না যে আসবে। রোমান নিলয় এর সাথে আরও অনেক লোকজন এখনও তন্ন তন্ন করে খুঁজছে। শুভ্র একের পর এক পাগলামি করেই যাচ্ছে। রুহি নীলা নিজেদের দোষ দিচ্ছে, তারাই রোদের খেয়াল রাখতে পারেনি। শুভ্র পাগলের মতো বলছে ওই গভীর খাদে যাবে। হেনা বেগম মুখে কাপড় চেপে কাচ্ছে। রোমান নিলয় শুভ্রের কাছে এসে দাঁড়ায়, সবার চোখে পানি। শুভ্রের এমন বিধ্বস্ত অবস্থা দেখে রোমান আস্তে করে বলল, শুভ্র, জঙ্গলের প্রতিটি জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, রোদের চিটেফোঁটাও নেই। তবে সব কিছু একটাই প্রমাণ দিচ্ছে, রোদ গভীর খাদে পড়েছে। আর সেখান থেকে কোনো আর কিছু বলতে পারে না রোমান। শুভ্র গর্জে উঠে বলল, স্টপ রোহন, আর একটা শব্দ মুখ থেকে বের করবি না, ওইখানে থাম। রোমান সাথে সাথে চুপ হয়ে যায়। তারও ভীষণ কষ্ট হচ্ছে প্রাণপ্রিয় বন্ধুকে এমন অবস্থায় দেখে। আল্লাহর কাছে বারবার দোয়া করছে রোদকে যেন সুস্থভাবে পায়। হেনা বেগম শুভ্রের কাছে এসে শুভ্রকে শান্ত করতে হেনা বেগম কাছে আসতে শুভ্র হেনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বসে পড়ে মাটিতে। আজ প্রায় অনেক বছর পর শুভ্র ওকে কাঁদতে দেখেছে হেনা বেগম। শুভ্র একজন শক্ত মনের মানুষ, নিজের মায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শেষ কাঁদতে দেখেছিল, আর আজকে দেখছে এমন কান্না করতে। হেনা বেগম শুভ্রকে কি বলে সান্ত্বনা দিবে? তার ভাষা জানা নেই। তার অঝরে তার চোখের পানি পড়ছে গাল বেয়ে। শুভ্র হেনা বেগমের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি ব্যর্থ হয়েছি দাদি, আমি ব্যর্থ হয়েছি। আমি আমার ছোট ভুলে খেয়াল রাখতে পারিনি দাদি, পারিনি আমি। রোমান, নিলয়, নীলা, রুহি সবার চোখে পানি। হেনা বেগম দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে কি বলে সান্ত্বনা দিবে? তারও তো বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। শুভ্র হেনা বেগমকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার বুকটা খালি খালি লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার রোদকে এনে দাও দাদি, রোদকে আমার চাই, দম বন্ধ হয়ে আসছে আমার, প্লিজ। হেনা বেগম শুভ্রের সামনে বসে শুভ্রকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ওঠে। গভীর রাতে কান্নার শব্দ যেন চারিপাশে ঝিম ধরে মেরে আছে। হেনা বেগম শুভ্রকে সান্ত্বনা দিয়ে বলে, দাদু ভাই, কিচ্ছু হবে না, রোদে শান্ত হও, আল্লাহ সব ঠিক করে দেবে, মাথা ঠান্ডা করে কাজ করো। এত কিছু বলেও হেনা বেগম শুভ্রকে শান্ত করতে পারছে না, বাচ্চাদের মতো করে কেঁদে যাচ্ছে। তার এখন এক কথা, রোদকে এখন চাই তার। হেনা বেগম মনে মনে ভীষণ ভয়ে আছেন, আল্লাহ না করুক রোদের যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, সে তো এই শুভ্রকে কি করে সামলাবে? আল্লাহর কাছে বারবার দোয়া করছেন রোদের যেন কিছু না হয়। রাত 10টা, চারিদিকে নিস্তব্ধতা, আকাশেও কোনো চাঁদ নেই আজ। চারিদিকে কেমন যেন গম্ভীর হয়ে আছে, গাছপালা সবকিছুই নীরব, কেমন যেন গা ঝিমঝিম করা পরিবেশ। শুভ্র মাটিতে বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে, কারো চোখে ঘুম নেই। হেনা বেগম রুহি নিলয় পাশে একটা হোটেল বুক করে সেখানে রেখে আসছে, সকাল হলে তারা আবারও আসবে। হেনা বেগমের শরীরের অবস্থা খুবই খারাপ, অনেকটাই অসুস্থ হয়ে গেছে। রুহি কয়েকবার জ্ঞান হারিয়েছে, নীলার একই অবস্থা, সেন্সলেস হয়নি, তবে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। সারাদিন কেউ কিছু খায়নি। নিলয় সবার খাওয়া দাওয়া করিয়ে হোটেলে দিয়ে এসে আবার শুভ্রের কাছে যায়। এখনও পুলিশ শুভ্রের লোকজন আশেপাশে খুঁজে যাচ্ছে। শুভ্রের কথা হচ্ছে যে করেই হোক তার বউকে তার চাই।
চাই মানে চাই, যতক্ষণ না পাবে ততক্ষণ খুঁজে যাবে। সবাই খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়। শুভ্র এমন কিছু দেখেনি যেটা অন্য কিছু ইঙ্গিত করবে বা সন্দেহ হবে। শুধু রক্ত আর পায়ের জুতো ছাড়া শুভ্র সেই একইভাবে বসেই সারা রাত কাটিয়ে দেয়। সকাল 8টা, চারিদিকে সূর্যের কিরণে আলোকিত। শুভ্র সেই একই জায়গায় বসে আছে। পাহাড়ি এর নিচে ভোরে আলো ফুটতে দল বেঁধে লোক যায় খুঁজতে। কিছুক্ষণ পর খবর আসে নিচে একটা লাশ পেয়েছে। ক্ষতবিক্ষত অবস্থায়, মনে হচ্ছে জঙ্গলে জন্তু জানোয়ার খুবলে খুবলে খেয়েছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। রোমান এই খবর পেয়ে হাত থেকে ফোন মাটিতে পড়ে যায়। এক নজর তাকায় বসে থাকা শুভ্রের দিকে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তার মানে কি ওইটা রোদের লাশ? শেষমেশ তারা হেরেই গেল। দাদি প্লিজ, ওকে তুমি উঠতে বলো। আমার খুব কষ্ট হচ্ছে দাদি, প্লিজ উঠতে বলো। হ্যাঁ, আমি সত্যি সত্যি প্রমিস করছি আর কখনো মারবো না, কষ্ট দিব না। প্লিজ দাদি, উঠতে বলো আমার রোদকে। এইভাবে চলে যেতে পারে না রোদ, আমি মরে যাব দাদি। প্লিজ, তুমি বললে শুনবে রোদ। আমার উপর রেগে আছে তো তাই উঠছে না। তুমি বললে ঠিকই উঠবে, কথা বলবে আমার সাথে। প্লিজ দাদি, বলো না একটু। হেনা বেগম শুভ্রের এমন পাগলামো দেখে জোরে শব্দ করে কেঁদে ওঠে। হেনা বেগম কাঁদতে কাঁদতে বলে, উঠবে না, রোদ মরে গেছে, চলে গেছে আমাদের কাছ থেকে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে চিৎকার করে বলে, না, আমার ছোট ফুলের কিচ্ছু হতে পারে না, আমি ডাকলে ঠিকই উঠে যাবে। শুভ্র কথাগুলো বলে সামনে থাকা নিস্তেজ দেহটার দিকে তাকায়। পাশে পড়ে থাকা হাত নিজের কাছে এনে চুমু খেয়ে অঝরে কেঁদে উঠে বলে, এই রোদ, প্লিজ ওঠ না। আরে একটা আবার ফিরে আয় আমার কাছে, আমি সত্যি বলছি। আর তোকে কষ্ট দিব না। আমি তোকে যতগুলো থাপ্পড় মেরেছি, তুই আমাকে তার থেকে বেশি থাপ্পড় মারিস। আমি কিচ্ছু বলবো না। একটা আবার ফিরে আয়, কথা বল আমার সাথে। শুভ্র একটু থেমে আবারও বলে, ওরা সবাই বলেছে তুই নাকি মরে গেছিস আর নাকি কথা বলবি না। এটা তো মিথ্যা, আমি জানি তুই কথা বলবি। আমার ছোট্ট ফুল তুই, আমার ছোট্ট পরি, প্লিজ আমাকে একা করে চলে যাস না। রোমান কোনো কিছুই ভাবতে পারে না। সত্যি যদি রোদের লাশ হয় তাহলে কি হবে? শুভ্রকে কি করে সামলাবে? রোমানের হাত পা ঠান্ডা হয়ে আসছে। বারবার দোয়া করছেন আল্লাহ যেন খাদে থাকা লাশটা রোদের না হয়। এদিকে হেনা বেগম চলে এসেছে হোটেল থেকে, সাথে নিলয়, রুহি। নীলা হোটেলে আছে। রুহির গায়ে প্রচণ্ড জ্বর। নিলয় ওষুধ কিনে দিয়ে নীলাকে রেখে আসছে রুহির কাছে। অতিরিক্ত ভয়, এত ভয় শখ নিতে পারেনি, যার জন্য হয়তো এমন জ্বর আসছে। নীলা রুহির পাশে বেডের উপর বসে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আল্লাহর কাছে বারবার বলছে রোদের যেন কিছু না হয়, রোদকে যেন সুস্থ অবস্থায় পাওয়া যায়। এইদিকে হেনা বেগম শুভ্রের কাছে এসে দাঁড়ায়। 2 দিনে কি হাল হয়েছে তার নাতির, আল্লাহ যেন তাড়াতাড়ি পেয়ে যায়। শুভ্রকে কিছু বলতে গিয়েও বললেন না। এখন কিছু বললে আবারও পাগলামি শুরু করছে। নিলয় যায় রোমানের কাছে। রোমানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, রোদের কোনো খোঁজ পেয়ে? নিলয়ের দিকে তাকায়। রোমান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, খাদের নিচে একটা মেয়ের লাশ পেয়েছে নিলয়, খুব বিধ্বস্ত অবস্থায়, চেহারা বোঝা যাচ্ছে না, পুরো ফেস থেতলে গেছে। নিলয়ের চোখে পানি। নিলয় একবার শুভ্রের দিকে তাকায়। আচ্ছা, সত্যি যদি রোদের লাশ ওইটা হয় তাহলে তার শুভ্র ভাইয়ের কি হবে? আল্লাহর কাছে বারবার বলছে আল্লাহ রোদের লাশ যেন না হয়। রোমান হেনা বেগমের কাছে গিয়ে সবটা বলে। হেনা বেগম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। রোমান নিলয়ের সাথে সাথে ধরে ফেলে। পাশে তাঁবু টানানো, সেখানে নিয়ে যায় হেনা বেগমকে। ছাদ থেকে লাশ নিয়ে উপরে এসেছে। রোমান শুভ্রের কাছে যায়। শুভ্র সে একই অবস্থায় বসে আছে। চারিদিকে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। রোমান শুভ্রের কাছে গিয়ে আস্তে করে কয়েকবার ডাকে। শুভ্রের কোনো হেলদোল নেই। রোমান শুভ্রের কাঁধে হাত রেখে বলে, এই শুভ্র। শুভ্র আস্তে করে পিছনে ফিরে তাকায়। রোমানকে দেখে বলে, আমার রোদ কোথায়? রোমান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, খাদের নিচ থেকে একটা লাশ পাওয়া গেছে, খুব বাজে অবস্থা, দেখে কিছুই বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে আগে রেপ করা হয়েছে, তারপর কাঁধ থেকে কেউ ফেলে দিয়েছে, চেহারা তেতলে গেছে, সবাই বলছে ওটা নাকি রোদ। শুভ্রর সাথে সাথে উঠে দৌড়ে যায়। লাশ যেই দিকে রাখা, সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা। পাশে আর্মি পুলিশ দাঁড়ানো। শুভ্র গিয়ে লাশের পাশে বসে পড়ে। কোনো কথাই মুখ দিয়ে বলতে পারছে না। মনে হচ্ছে কেউ শক্ত করে গলা চেপে ধরে আছে। নিঃশ্বাস আটকে আছে। হেনা বেগমের কিছুক্ষণ হলো সেন্স ফিরে। নীলাই কোনোভাবেই হেনা বেগমকে ধরে রাখতে পারছে না। বাহিরে কি বলছে, কিসের লাশ, কার লাশ পেয়েছে? হেনা বেগম নীলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে তাঁবু থেকে বাহিরে বেরিয়ে আসে একরকম দৌড়ে। শুভ্র পাথরের মূর্তির মতো বসে আছে, চোখ দিয়ে পানির স্রোত বইছে।
আশেপাশে কারো দিকে কোনো খেয়াল নেই। হেনা বেগম সামনে তাকাতেই দেখে সাদা কাপড় নিয়ে ঢেকে রাখা একটা লাশ। হেনা বেগম কাছে গিয়ে মুখের কাপড় সরাতে নেয়, এমন সময় একজন মহিলা পুলিশ অফিসার তাকে সাথে সাথেই বাধা দেয়। হেনা বেগমকে থামিয়ে বলে ওঠে, প্লিজ ম্যাম, মুখের কাপড়টা তুলবেন না, চেহারা দেখে ভয় পেতে পারেন। খুবই ভয়ানকভাবে মুখ থেতলিয়ে আছে। হেনা বেগম চিৎকার করে বসে পড়েন। শুভ্র পুলিশের কথা শুনে সাথে সাথে উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি হয়েছে আমার রোদের? ও কথা বললে না কেন? মহিলা পুলিশ অফিসার আস্তে করে বলে ওঠে, স্যার, উনি আর বেঁচে নেই, তবে ওনার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তাকে আগে থেকেই খুব বাজেভাবে ধর্ষণ করেছে, তারপর মুখ থেতলে দিয়েছে, পরে গভীর খাদে ফেলে দিচ্ছে। তবে আমাদের মনে হচ্ছে এটা মিস রোদের লাশ। সব কিছু প্রমাণ তাই বলছে, বাকিটা ফরেন্সিক রিপোর্ট আসলে একেবারে শিওর হব। শুভ্রের কথাগুলো বিশ্বাস হচ্ছে না। কথায় আছে না, অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। শুভ্রের অবস্থা এখন তাই। হেনা বেগম পাশে মাটিতে বসে আছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, মনে মনে একটা কথাই ভাবছে। শেষমেশ তার মেয়ের মতোই ভাগ্য নিয়ে জন্ম নিলেই হতভাগী। সুখের মুখটা দেখতে পারল না। শুভ্র হেনা বেগমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, দাদি প্লিজ, ওকে তুমি উঠতে বলো, আমার খুব কষ্ট হচ্ছে দাদি, প্লিজ উঠতে বলো। আমি সত্যি সত্যি প্রমিস করছি আর কখনো মারবো না, কষ্ট দিব না। প্লিজ দাদি, উঠতে বলো রোদকে। এইভাবে চলে যেতে পারে না রোদ, আমি মরে যাবো দাদি, একেবারেই মরে যাবো। প্লিজ তুমি বললে শুনবে রোদ। আমার উপর রাগ করে আছে তো তাই উঠছে না, তুমি বললে ঠিকই উঠবে, কথা বলবে আমার সাথে। হেনা বেগম শুভ্রের এমন পাগলামো দেখে জোরে শব্দ করে কেঁদে ওঠে। হেনা বেগম কাঁদতে কাঁদতে বলে, উঠবে না রোদ, মরে গেছে, চলে গেছে আমাদের কাছ থেকে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে চিৎকার করে বলে, না, আমার ছোট ফুলের কিচ্ছু হতে পারে না, আমি ডাকলেই ঠিকই উঠে যাবে। শুভ্র কথাগুলো বলে সামনে থাকা নিস্তেজ দেহটার দিকে তাকায়। পাশে পড়ে থাকা হাত নিজের কাছে এনে চুমুখে অঝরে কেঁদে উঠে বলে, এই রোদ প্লিজ উঠ না, আর একটাবার ফিরে আয় আমার কাছে, আমি সত্যি বলছি, আর তোকে কষ্ট দিব না। আমি তোকে যতগুলো থাপড় মেরেছি তুই আমাকে তার থেকে বেশি থাপড় মারিস, আমি কিচ্ছু বলবো না। একটাবার ফিরে আয়, আমার সাথে কথা বল না আমার সাথে। শুভ্র একটু থেমে আবারও বলে, ওরা সবাই বলছে তুই নাকি মরে গেছিস আর নাকি কথা বলবি না, এটা তো মিথ্যা আমি জানি, তুই কথা বলবি। আমার ছোট্ট ফুল তুই, আমার ছোট্ট পরি, প্লিজ আমাকে একা করে চলে যাস না প্লিজ। শুভ্রের এমন কান্নার পাগলামো দেখে আশেপাশে সবার চোখে পানি। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন পাগলামো করতে পারে। রুহি নীলা খবর শুনে এসে পড়েছে হোটেল থেকে। রুহির অবস্থা খুব খারাপ, ঠিক মতো হাঁটতে পারছে না। রোমান অসুস্থ শরীর নিয়ে আসতে বারণ করেছিল একবার, কিন্তু রুহির কান্না দেখে গাড়ি পাঠিয়ে দেয় সাথে সাথে। রুহিকে নীলা এক হাত দিয়ে ধরে নিয়ে আসছে। কিছু দূর আসতে শুনতে পায় শুভ্রের চিৎকার আর কান্নার শব্দ। নীলাকে ছেড়ে একরকম দৌড়ে এসে দাঁড়ায়। শুভ্র রোদের হাত ধরে কী সব বলে যাচ্ছে। রুহি কাঁদতে কাঁদতে বসে পড়ে। রোমান এসে রুহিকে ধরে। রুহির পুরো শরীর নিস্তেজ হয়ে পড়েছে। একদিকে শরীরে প্রচণ্ড জ্বর। রুহি সব কিছুর জন্য নিজেকে দায়ী করছে। বারবার একটা কথাই বলে, আমার জন্য সব হয়েছে, আমি খেয়াল রাখতে পারিনি। এদিকে শুভ্র রোদের হাত ধরে কেঁদেই যাচ্ছে। শুভ্র রোদের হাত ছেড়ে দুই বাহু দুই দিকে থেকে ধরে বলে ওঠে, এই রোদ ওঠ, জান প্লিজ, প্লিজ কাম ব্যাক মাই লাইফ প্লিজ। শুভ্র এমন করাতে লাশের শরীর থেকে সাদা কাপড়টা সরে যায়। সবাই মুখের এমন বিধ্বস্ত অবস্থা দেখে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। নীলা পাশে দাঁড়িয়েছিল। এমন ভয়ঙ্করভাবে মুখ থেতলে যাওয়া দেখে প্রথমে ভয় পেলেও পরে চিৎকার করে বলে ওঠে, এটা আমাদের রোদ না। নীলার একটা চিৎকারে সবাই কিছু মুহূর্তের মধ্যে থেমে যায়। শুভ্রের হাত থেমে যায়। রুহি রোমানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নীলার দিকে তাকায়, পরে তাকায় সামনে থাকা লাশের দিকে। ভয়ে চিৎকার করে ওঠে। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এটা রোদ হতেই পারে না। রোদের গায়ে কালো গাউন আর কালো হিজাব ছিল, এটা অন্য কেউ হবে। আর এই মেয়ের চুলগুলো ছোট ছোট, এটা কোনোভাবেই রোদ হতে পারে না। সবাই খেয়াল করে দেখলো সত্যি তো তাই। শুভ্রের চোখে মুখে আশার আলো দেখা গেল। হাত ছেড়ে দেয়, সাথে সাথে বিড়বিড় করে বলে, এটা আমার রোদ না, আমার রোদ তাহলে বেশি আছে। হেনা বেগম বিচলিত হয়ে বলে ওঠে, রোদের ডান হাতে একটা জন্ম দাগ আছে, সেটা দেখলে বোঝা যাবে সব। শুভ্র দ্রুত ডান হাত উল্টে পাল্টে চেক করে, কিন্তু কোথাও কোনো জন্মদাগ নেই। শুভ্র জোরে শ্বাস ফেলে। আল্লাহ তার দিকে মুখ তুলে তাকিয়েছেন, তার রোদ বেঁচে আছে। হেনা বেগম, রুহি, নীলা সবার চোখে মুখে খুশি ছিলেন। কিন্তু এই মেয়েটা রোদ না হলে রোদ কোথায়? রোদ কি ঠিক আছে?
পুলিশ অফিসার লাশ নিয়ে চলে যায়। এখন এই লাশ কার তার তদন্ত করে বের করতে হবে। শুভ্র মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হেনা বেগম বারবার শুকরিয়া আদায় করছেন আল্লাহর কাছে যে তার নাতনি নয় এই মেয়েটি। তবে এখনও চিন্তামুক্ত হয়নি। যতক্ষণ তার রোদ সুস্থ অবস্থায় না পাচ্ছে ততক্ষণ চিন্তামুক্ত হতে পারবে না। শুভ্র বসা থেকে উঠে নিলয়কে উদ্দেশ্য করে বলে, দাদি রুহি নীলাকে নিয়ে পাশে ফার্ম হাউসে আছে, সেখানে যা, সেফ জায়গায় রাখ, বাড়ি সিকিউরিটি গার্ড বাড়িয়ে দে, রুহি ডাক্তার দেখা যা। হেনা বেগম বিচলিত হয়ে কিছু বলতে যাবে শুভ্র হেনা বেগমকে থামিয়ে দিয়ে বলে ওঠে, দাদি এই জায়গা তোমাদের কার জন্য সেফ না, প্লিজ তোমরা এখান থেকে সেফ জায়গায় যাও। আমি কথা দিচ্ছি আজকে রাতের মধ্যে রোদকে নিয়ে ফিরবো আমি। হেনা বেগম শুভ্রের কথায় ভরসা পায়। নীলা রুহি হেনা বেগম চলে যায় নিলয়ের সাথে। শুভ্র গলা ছেড়ে রবিনকে ডাকে। রবিন এসে মাথা নিচু করে দাঁড়ায়। শুভ্র বলে, আশেপাশে যতগুলো হসপিটাল ক্লিনিক আছে সবগুলোতে লোক পাঠা, সব হসপিটাল তন্ন তন্ন করে খোঁজ। পাশে যত জঙ্গল পাহাড়ি এলাকা আছে, যতগুলো বাড়ি আছে পাহাড়ি এলাকায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ। জি স্যার। শুভ্র আকাশের দিকে তাকে বিড়বিড় করে বলে, আকাশ পাতাল এক করে হলেও তোমাকে আমার চাই মানে চাই। শুভ্র এটুকু ভালো করে বুঝে গেছে তার বউ তার প্রাণ ভ্রমর। আর যাই হোক বউকে সে তার নিজের কাছ থেকে দূরে রাখবে না। এই 2 দিনে এতটুকু বুঝে গেছে সে। এখন যে তার যে করেই হোক বউকে খুঁজে বের করতে হবে। শুভ্র লোক নিয়ে আশেপাশে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে। রাঙামাটির প্রতিটা হসপিটাল ক্লিনিক সব জায়গা খোঁজ নেওয়া হয়ে গেছে, কিন্তু রোদের কোনো খবর পায়নি। শুভ্র খুঁজতে খুঁজতে রাত প্রায় 9টার কাছাকাছি। ক্লান্ত শরীর নিয়ে একটা গাছে শিকড়ে বসে আশেপাশে বডিগার্ডগুলো দাঁড়ানো। রাত 12টার ঘরে চারিদিকে নিস্তব্ধতা, আশেপাশে গাঢ় অন্ধকার। অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। রোদ আর মোড়া ভেঙে উঠতে নিবে, কিন্তু নিজেকে শক্ত কিছুর বাঁধনে আটকা পায়। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর বুঝতে পারে তার হাত শক্ত করে বাঁধা আছে। অজানা ভয়ে রোদ কেঁপে ওঠে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই মাথায় প্রচণ্ড ব্যথায় কুকিয়ে ওঠে। মাথা ব্যথার কথা মনে পড়তে সেদিন রাতের ঘটে যাওয়া কথা মনে পড়ে। আশেপাশে চোখ বুলায়, কিন্তু সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রোদ জোরে চিৎকার করে রুহি নীলা ওদেরকে ডাকতে থাকে, কিন্তু কারো শব্দ পাচ্ছে না। কাঁধে নিজের ব্যাগটা এখনো আছে। রোদ আশেপাশে কারোর সারা শব্দ না পেয়ে হু হু করে কেঁদে দেয়। মুখ থেকে নিকাবটা আলগা হয়ে আছে, হিজাবটা খুলে যাবে এমন উপক্রম। রোদ জোরে জোরে চেঁচিয়ে বলে, প্লিজ আমায় বাঁচান, কেউ আছেন? রুহি, নীলা, কোথায় তোরা? প্লিজ বাঁচা আমায়। রোদের এমন চিৎকার শুনে পাশে থাকা দরজা শব্দ করে খুলে যায়। হাতে আগুনের মশাল নিয়ে একজন লোক ঘরের ভিতর ঢুকে। আবছা আলোতে রোদের সামনের দিকে কিছু মেয়ের দিকে চোখে পড়ে। মাটিতে হাত পা বেঁধে রেখেছে। রোদ মেয়েগুলোকে দেখে ভয়ে আরো সিটিয়ে যায়। আবছা আলোয় পাশে থাকা লোকটাকে দেখে রোদ আরো ভয় পেয়ে যায়। দেখে মনে হচ্ছে পাহাড়ি জঙ্গলি। রোদ কাঁদতে কাঁদতে বলে, আমায় যেতে দিন প্লিজ, আমি বাড়ি যাব। পাশে থাকা লোকটি বিরক্ত হয়ে বলে, হেই ফুরি, চুপ, একদম চুপ, চেঁচালে মেরে ফেলবো। রোদ আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। কোনোভাবে পাশে থাকা লোকটি রোদকে থামাতে পারে না। রোদের এমন চিৎকার আরো কয়েকজন লোক এসে হাতে আগুনের মশাল নিয়ে। তার মধ্যে এই লোকদের মধ্যে একজন বড় লিডার দুলতে দুলতে আসে। এসে খুব বাজে ভাষায় বলে, কি হয়েছে রে, এরকম কেন শরীর চিৎকার করছে? পাশ থেকে একজন লোক বলে ওঠে, সর্দার, 2 দিন আগে যে মেয়েটাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম, সেই মেয়েটা জ্ঞান ফিরেছে, এখন চিৎকার করছে, থামাতে পারছি না। পাশে থাকা সর্দার রোদের সামনে এসে ঢুলতে ঢুলতে বলে ওঠে, এই সেরি চুপ থাক, তা না হলে ওই যে পাশে যে মেয়েগুলোকে দেখছিস তাদের মতো অবস্থা হবে। রোদ আরো জোরে চিৎকার করে বলে, ছেড়ে দিন আমায়, আমায় যেতে দিন। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বিরক্তিতে শব্দ করে সামনে তাকায়। রোদের মুখ থেকে নিকাব সরে গেছে। রোদের দিকে লোকটা লালসা দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ এমন দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে যায়। নিজের মুখ ঢাকার চেষ্টা করে, কিন্তু হাত বাঁধা থাকায় মুখ ঢাকতে সফল হয় না। সামনে থাকা লোকগুলো এতক্ষণ ভালো করে খেয়াল করেনি রোদকে, কিন্তু এখন মশালের মৃদু আলোতে রোদের হলুদ ফর্সা মুখটা চলচল করছে। সবাই লালসা দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বিচ্ছিরিভাবে হাসে। রোদের দিকে লালসা দৃষ্টিতে তাকিয়ে বলে, খাসা মাল তো দেখছি, আমার জীবনে এমন সুন্দর ছেড়ে দেখিনি। লোকটা রোদের দিকে এগিয়ে রোদের গালে হাত দিতে যাবে, এমন সময় রোদ একটা কাণ্ড করে বসে। থুতু মারে সামনে থাকা লোকটার দিকে। রোদ রেগে গিয়ে বলে, ওই নোংরা হাত দিয়ে আমায় স্পর্শ করবে না। সামনে থাকা লোকটা রেগে গিয়ে এক হাত দিয়ে মুখে থুতু মুছে রোদের হিজাবের উপর দিয়ে চুল চেপে ধরে। রাগে দাঁতে দাঁত চেপে বলে, শালি, তোর তেজ অনেক তাই না? আজ দেখাবো তোর তেজ কতখানি। লোকটা চেঁচিয়ে বলে ওঠে, আজকে সবাই মিলে এই শালির তেজ কত দেখব। আমার গায়ে থুতু মারা, তোকে আজ শেষ করেই ফেলবো।
সারা রাত তুই এখানে সব পুরুষের মনোরঞ্জন করবি। সকাল হলে অন্য মেয়েদের সাথে তোকেও বিদেশে চালান করে দেব, তারপর দেখব তেজ কই থাকে। লোকটা কথাগুলো বলেই রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে ওঠে, শালিকে আমার পাঠা, তারপর একে একে সবাই শালির তেজ শেষ করব। কথাগুলো বলেই লোকটা চলে যায়। পাশে থাকা সাঙ্গপাঙ্গ সবাই খুব বিচ্ছিরিভাবে হাসতে থাকে। লালসা দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। রোদের এবার যেন ভয়টা আরো দ্বিগুণ হয়ে যায়। ইজ্জত হারানোর ভয়ে হু হু করে কেঁদে দেয়। আজকে কি তাহলে তার গায়ে কলঙ্কের দাগ লাগবে? পাশে থাকা একটা লোক রোদের হাত ধরে দাঁড় করাতে নেয়। রোদ সাথে সাথে ছিটকে দূরে সরে যায়। লোকটা রেগে রোদের গালে থাপ্পড় বসিয়ে দেয়। রোদ গালে হাত দিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। লোকটা রোদের হাত ধরে টানতে টানতে কুড়ে ঘর থেকে বের করে একটা ঘরের সামনে নিয়ে যায়। চারিপাশটা অন্ধকার, নিস্তব্ধতা, একদম ভুতুড়ে পরিবেশ। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হাত বাঁধা থাকায় আরেকজন পুরুষের শক্তির কাছে একটা মেয়ে কিছুই না। কাঁধে থাকা ব্যাগটা পড়ে যায় পথের মধ্যে। রোদের কান্না চিৎকারের জন্যে কেউ খেয়াল করে না। রোদকে একটা রুমের ভিতর ঢুকিয়ে সামনে থেকে দরজা বন্ধ করে দেয়। রোদ ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছে আর বাহিরের লোকগুলো পৈশাচিক হাসি দিচ্ছে। মনে হচ্ছে এমন কাজ তাদের নিত্যদিনের। রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে দরজার সামনে। ঘরটা ভেতরে একটা ছোট চৌকি আর পাশে কী সব বোতল রাখা। কেমন যেন বাজে গন্ধ ভেসে আসছে। মুখ ভরে বমি পাচ্ছে রোদের। একটা লোক বলে ওঠে, এই সর্দার এসে গেছে। দরজার সামনে থেকে সর্দারকে দেখে সবার মুখে হাসি। লোকটা হাতে একটা মদের বোতলে চুমুক দিতে দিতে দরজার সামনে এসে দাঁড়ায়। পেছনে ফিরে সবার উদ্দেশ্যে তাকিয়ে বলে, তোরা এখান থেকে যা। এখন এই সেরির তেজ তো আমি আজ রাতেই শেষ করব। আমার কাজ শেষ হলে তোদের ডাকবো, এখন যা। সবাই সর্দারের কথায় সায় জানিয়ে হাসতে হাসতে চলে যায়। আজ এই ঘর থেকে একটা মেয়ে চিৎকার শুনবে আর শান্তিতে মাস্তি করবে। দরজা খোলার শব্দ পেয়ে রোদ খাটের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়ায়। লোকটা রুমের ভিতর ঢুকে দরজা আটকে রোদের দিকে লালসার দৃষ্টিতে তাকায়, পৈশাচিক হাসি দেয়, তারপর বলে, এই নোংরা হাত দিয়ে অনেক মেয়ের সতীত্ব হরণ করেছে, কিন্তু তোর মতো আগুন সুন্দরী দেখিনি কখনো। আজকে তোর সব তেজ আমি একে একে শেষ করব। রোদ ভয়ে আরো সিটিয়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, ওই নোংরা হাত দিয়ে আমায় স্পর্শ করবে না প্লিজ। আমায় যেতে দিন, প্লিজ যেতে দিন আমায়। রোদের কান্না দেখে লোকটা আরো শব্দ করে হেসে উঠে হাসতে হাসতে বলে, মাগি, আজকে তোর সব তেজ আমি শেষ করব। সারা রাত এখানে যতগুলো পুরুষ আছে সবগুলো তোর সাথে মস্তি করবে। লোকটা কথাগুলো বলেই মদের বোতলে চুমুক দিয়ে ঢলতে ঢলতে এগিয়ে আসে। রোদ বারবার আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান মাবুদ। আল্লাহ, এই নোংরা পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিবেন না। আমার সতীত্ব রক্ষা করুন। লোকটা হাসতে হাসতে রোদের দিকে এগোতে থাকে। এগোতে এগোতে বলে, আল্লাহ আজ তোকে বাঁচাতে পারবে না। রোদ কাঁপতে কাঁপতে বসে পড়ে চিৎকার করে বলে ওঠে, আমার স্বামী ব্যতীত অন্য পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না মাবুদ। মৃত্যু দিন আমায়। হে আল্লাহ, মাটি ফাঁক করুন। আমি মাটির নিচে ঢুকে যাই। তারপরে এত বড় পাপ কাজ হতে দিয়েন না। আমার ইজ্জত হেফাজত করুন আল্লাহ। রোদের প্রতিটা চিৎকার যেন পুরো আকাম জমিন কেঁপে উঠছে। এদিকে শুভ্র শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করছে। পাগলের মতো এখনো খুঁজে যাচ্ছে রোদকে। শুভ্র হঠাৎই মাটিতে বসে পড়ে। রোমান সাথে সাথে শুভ্রের কাছে যায় তুলতে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে বলে, আমার রোদ ঠিক নেই রোমান, আমার বুকের বাম পাশে অসহ্য যন্ত্রণা হচ্ছে। শুভ্র আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, হে আল্লাহ, আপনি আমার রোদকে সেভ করুন। আমার রোদের কোনো ক্ষতি করেন না। হঠাৎ শুভ্র কারো চিৎকারের শব্দ পায়, সাথে সাথে উঠে দাঁড়ায়। কিছু দূর থেকে একজন গার্ডে চিৎকার করে উঠে। শুভ্র তাড়াতাড়ি উঠে দৌড়ে যায় সেদিকে। গার্ডটি শুভ্রকে উদ্দেশ্য করে বলে, স্যার, এখানে একটা জুতো পেয়েছি। মনে হচ্ছে ম্যাডাম আশেপাশে আছে। শুভ্র লোকটার হাতে থাকা জুতার দিকে তাকায়। এটা তো রোদের আরেকটা জুতো। একটা তারা খাদের পাশে পেয়েছিল, আরেকটাই গভীর জঙ্গলে। শুভ্র অজানা ভয়ে কেঁপে ওঠে। তার রোদ কোনো বিপদে নেই তো? শুভ্রের অস্থিরতা আরো বাড়ে। ঘন ঘন শ্বাস ফেলে। মনে হচ্ছে রোদবিহীন তার প্রাণটা চলে যাবে। শুভ্র কয়েক সেকেন্ড ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করে রবিনকে ডেকে বলে ওঠে, রবিন, আশেপাশটা ভালো করে খোঁজ। রোদে আশেপাশেই আছে। রবিন দ্রুত আশেপাশে লোক ছড়িয়ে দেয়। এদিকে রুহি, নীলা, হেনা বেগম, নিলয় শুভ্রের ফার্ম হাউসে। রুহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। হেনা বেগম, নিলয় এখনো জেগে আছে। রাত প্রায় 1টা। হঠাৎ ড্রয়িং রুম থেকে কলিং বেলের শব্দ আসে।
এত রাতে কলিং বেলের শব্দে তিনজন কপাল কুঁচকে ফেলে। নিলয় সাথে সাথে উঠে দাঁড়ায়, তারপর ড্রয়িং রুমের দিকে যায়। হেনা বেগম নীলাও আসে পিছে পিছে। একাধারে কলিং বেল বেজেই যাচ্ছে। দরজার কাছাকাছি আসতে আরাফ চৌধুরীর কণ্ঠ শোনা যায়। নিলয় সাথে সাথেই দরজা খুলে দেয়। দরজার সামনে আরাফ চৌধুরী আর পাশে অয়ন দাঁড়ানো। হেনা বেগম আরাফ চৌধুরী অয়নকে দেখে সামনে এগিয়ে যায়। আরাফ চৌধুরী অয়ন রুমের ভিতরে ঢুকে। দুজনকে দেখেই বোঝা যাচ্ছে তারা কত চিন্তিত, চেহারা মলিন। অয়নের মুখ শুকনো। আরাফ চৌধুরী ব্যস্ত কণ্ঠে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, মা, রোদ কোথায়? রোদের কোনো খোঁজ পেলে? হেনা বেগম আঁচলে মুখ গুজে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে, আরাফ, আমার রোদের কোনো খোঁজ পাইনি। এখনো তুই আমার রোদকে এনে দে বাবা, এনে দে। আরাফ চৌধুরী চোখে মুখে চিন্তার ছাপ। অয়নের চোখ মুখ ফ্যাকাশে। বাড়িতে এত বড় বিপদ, আর তারা দুইজন বিদেশে অফিসের কাজে গিয়ে আটকে গেছে। ফ্লাইটের টিকিট পায়নি যে আসবে। ঝামেলার জন্য এতদিন আটকে ছিল বিদেশে। আরাফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে হেনা বেগমকে আশ্বস্ত করে বলে, মা, তুমি চিন্তা করো না, রোদ মাকে খুব তাড়াতাড়ি খুঁজে আনবো। কথা শেষ করে বের হয়ে আসেন বাড়ি থেকে। সাথে সাথে অয়নও। আরাফ চৌধুরী নিজের বডিগার্ড নিয়ে বের হয় রোদকে খুঁজতে, সাথে অয়নও। এদিকে রোদ পাশে থাকা একটা টেবিলের সাথে পিছাতে পিছাতে নিজের পিঠ ঠেকায়। পিছনে যাওয়ার আর কোনো জায়গা নেই। রোদ বারবার আল্লাহকে ডাকছে আর বিড়বিড় করে বলছে, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করুন, এই জানোয়ারি থেকে বাঁচান আমায়। সামনে থাকা লোকটা আরো বিচ্ছিরিভাবে হাসে। রোদ ঘৃণায় চোখ মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। মনে মনে বলে ওঠে রোদ, শুভ্র ভাই কোথায় আপনি? প্লিজ বাঁচান আমায়, প্লিজ। রোদ জোরে শব্দ করে কেঁদে ওঠে। সামনে থাকা লোকটা যেন রোদের কান্নায় মজা পাচ্ছে। রোদের বারবার শুভ্রের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। রোদ কিছুক্ষণের জন্য চুপ করে যায়। সামনে থাকা লোকটা আরো এগিয়ে আসে। রোদ আশেপাশে আর চোখে তাকায়। মনে মনে নিজেকে শক্ত করে। টেবিলের নিচে একটা হারিকেনের মতো। রোদ আস্তে করে হাত বাড়িয়ে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। রোদ চুপ করে সেই অবস্থায় বসে থাকে। লোকটা এগিয়ে রোদকে ধরতে যাবে, এমন সময় রোদ হারিকেন দিয়ে মুখে সজোরে আঘাত করে। লোকটা জোরে মুখ ধরে চিৎকার করে ওঠে। রোদ বসা থেকে উঠে দরজার দিকে যায়। তাড়াতাড়ি দরজা খুলতে যায়, কিন্তু দরজা কোনোভাবেই খুলছে না। রোদ লোকটা পিছন থেকে রোদের হিজাবের উপর থেকে চুলের মুঠি ধরে রাগে বিচ্ছিরি ভাষায় বলে, মাগি, তোর এত তেজ কমতে? হ্যাঁ, আমাকে আঘাত করিস, তোকে তো আমি শেষ করে ফেলবো। রোদ ব্যথায় কুকিয়ে ওঠে। লোকটা রোদের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরায়। রোদ ছুটাছুটি করতে থাকে। লোকটা দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আজ তুই শেষ। রোদকে একরকম টেনে টেনে নিয়ে যায় বিছানার দিকে। রোদকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে। রোদ বারবার আল্লাহকে ডাকছে। লোকটা যখনই রোদের উপর ঝাঁপিয়ে পড়ে, রোদ সাথে সাথে অন্যদিকে সরে যায়। লোকটার আগে আবারও ফুঁসে ওঠে। রোদ উঠে আবারও দরজার কাছে যায়। দরজার কাছে যাওয়ার আগে রোদের হাত শক্ত করে ধরে নিজের দিকে ঘোরায়। লোকটা যখনই রোদকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় রোদ একটা কাজ করে বসে। লোকটার পুরুষাঙ্গ বরাবর হাঁটু দিয়ে লাথি মারে। সাথে সাথে লোকটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুরুষাঙ্গে হাত দিয়ে রোদ পাশে পড়ে থাকা মদের বোতল দিয়ে সজোরে বাড়ি মারে লোকটার মাথায়। লোকটা মাথা ধরে জোরে চিৎকার করে ওঠে। রোদ তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে যায়। মাটিতে পড়ে থাকা লোকটা ব্যথায় কাতরাতে থাকে। জোরে চিৎকার করে তার সাঙ্গ পাঙ্গদের ডাকে সবাই দৌড়ে এসে ঘরের ভিতর ঢুকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মাটিতে পড়ে থাকা লোকটা বাজে ভাষায় বলে ওঠে, শালিকে ধর, আজ যেন পালাতে না পারে। ঘরের ভিতরে থাকা লোকগুলো বেরিয়ে যায়। রোদ একবার রুমে থাকা মেয়েগুলোর ঘরের দিকে যেতে নেয়, এমন সময় কিছু একটা পা বেজে পড়ে যায় মাটিতে উপর হয়ে। রোদ ব্যথায় বলে চিৎকার করে উঠে। পায়ের নখ মনে হয় ভেঙে গেছে। রোদ উঠে বসে। অন্ধকার, সেরকম কিছু দেখা যাচ্ছে না। রোদের পায়ের কাছে নিজের কাঁধের ব্যাগটা। রোদ উঠে যেতে নিবে, এমন সময় পিছন থেকে শব্দ আসে। একজন লোক বলছে, ওই তো ছেড়ি, ধর ছেড়ি রে। রোদ ভয়ে হাতে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে। কোনোভাবে এই লোকগুলোর কাছে ধরা পড়লে চলবে না। এখন যদি সে ওই মেয়েগুলোর কাছে যায়, তো সেই বাজে লোকগুলোর কাছে ধরা পড়ে যাবে। তখন আর কেউ বাঁচাতে পারবে না। রোদ ব্যথা পেয়ে পায়ে উঠে দাঁড়ায়। লোকগুলো কাছাকাছি এসে গেছে। রোদ হাতে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে। অন্ধকারে প্রাণপণে দৌড়াতে থাকে। অন্ধকারে কিছুই দেখতে পারছে না। বারবার হোঁচট খাচ্ছে। পিছন থেকে লোকগুলো আসার শব্দ আসছে। রোদ এত দৌড়াচ্ছে যেন পথ আগাচ্ছে না। পুরো শরীর থরথর করে কাঁপছে। বারবার আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ তুমি আমায় বাঁচাও, আমায় শক্তি দাও আল্লাহ। গায়ে পা পর্যন্ত গাউন থাকায় বারবার পেঁচিয়ে পড়ে যাচ্ছে। রোদ এক হাতে ব্যাগ, অন্য হাতে জামার অন্য এক কোণা উপর করে ধরে চড়ে দৌড়াচ্ছে। পিছনে হাতে মশাল নিয়ে লোকগুলো রোদের পিছনে দৌড়াচ্ছে। রোদ সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখছে না। পেছন থেকে শব্দ আসে, এই তো শালি দৌড়াচ্ছে, ধর শালিকে। রোদ আর পিছনে ফিরে তাকায় না।
আরো জোরে দৌড়াচ্ছে, শরীরে আর কুলাচ্ছে না। রোদ একটু দূরে এসে ঝোপের পাশে লুকিয়ে পড়ে। আশেপাশের লোকগুলো এসে খুঁজতে থাকে আর বলে উঠে, এইখানেই তো দেখলাম, কোথায় গেল? শালিকে যে করেই হোক ধরতে হবে, তা না হলে একবার পুলিশের কাছে পৌঁছালে আমরা শেষ। তাদের মধ্যে একজন বলে উঠে, এই সামনের দিকে চল, ওইদিকে গেছে মনে হয়। সবাই লোকগুলোর কথায় সায় জানিয়ে সামনের দিকে চলে যায়। রোদ মনে মনে বলে ওঠে, তার মানে এই লোকগুলো জঙ্গলি না, সাধারণ মানুষ, মেয়েদের ধরে বিদেশে পাচার করে। রোদ কাঁপা কাঁপা হাতে নিজের হাতে থাকা ব্যাগটা ধরে। পর মুহূর্তে কিছু একটা মনে আসে। রোদের সমস্ত শরীর থরথর করে কাঁপছে। কাঁপা হাতে অন্ধকারে হাতড়ে ব্যাগটা খুলে নিজের ফোন বের করে। পাশে টিপ দিতেই দেখে ফোন অফ। আস্তে করে ফোন খুলে আশেপাশে অন্ধকারে চোখ বোলায়। ফোনটা খুলে নিজের পেটের সাথে চেপে ধরে। ফোন খুলতে চোখে পড়ে রুহি নীলার অনেকগুলো কল, আর সাথে শুভ্রের কল লিস্টে নাম্বার। রোদ ফোনের আলো কমিয়ে আশেপাশে চোখ বুলিয়ে কল দেয় শুভ্রের নাম্বারে। কল রিং হচ্ছে কিন্তু কেউ ফোন তুলছে না। একবার দুইবার করে রোদ 5 বার কল করে শুভ্রকে। রোদের ভয়টা যেন আরো বেড়ে যায়। মুখে কাপড় চেপে ডুকরে কেঁদে উঠে আল্লাহকে ডাকছে বারবার, একটাবার যেন ফোনটা তুলে। এদিকে শুভ্র হন্যে হয়ে খুঁজছে। এই প্রথমবার তার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। এদিকে যে প্যান্টের পকেটে থাকা ফোনটা বেজে যাচ্ছে সেই খেয়াল নেই। শুভ্রের কাছে রবিন এসে মাথা নিচু করে শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, ওইদিকে যত জঙ্গল আশেপাশের এলাকা আছে সব খোঁজা শেষ। এখন শুধু পিছনের একটা জঙ্গল খোঁজা বাকি আছে। স্যার, সেটা নাকি খুব ভয়ানক। আশেপাশে অন্ধকার, আর সেদিকে নাকি জঙ্গলিদের বসবাস। খুবই বিপজ্জনক। রবিন আবার কিছু বলতে যাবে, তখনই শুভ্রের ফোন বেজে ওঠে। রবিন সাথে সাথে শুভ্রকে বলে ওঠে, স্যার, আপনার ফোন বাজছে। শুভ্রের তখনও কোনো হেলদোল নেই। রবিন এবার খুব জোরে বলে ওঠে, স্যার, আপনার ফোন বাজে। শুভ্র এবার রবিনের দিকে ভ্রু কুঁচকে তাকায়। রবিন বিষয়টা বুঝতে পারে, শুভ্রকে ইশারা করে। শুভ্র এবার ফোনের স্ক্রিনে ছোট্ট ফুল নামে একটা নাম্বার ভেসে ওঠে। শুভ্রের চোখে মুখে খুশির ঝলক। কাপা কাপা হাতে ফোন রিসিভ করে কানের কাছে নিতে ফোনের অপর পাশ থেকে রোদ, শুভ্র ভাই কোথায় আপনি? প্লিজ আমায় বাঁচান। আমার গায়ে কলঙ্কের দাগ লাগতে দিয়েন না। আমি মরে যাবো এই পশুগুলো আমার নোংরা হাত দিয়ে স্পর্শ করলে। আমায় বাঁচান প্লিজ। আমার শরীরে পরপুরুষের স্পর্শ লাগতে দিয়েন না শুভ্র ভাই। শুভ্র রোদের এমন কথায় রোদকে হারানোর ভয়ে যেন পুরো শরীর কাঁপছে, চোখের কাছে পানি। শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে, কিচ্ছু হবে না পাখি, কিচ্ছু হবে না। আমি আসছি। আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা লোমকে স্পর্শ করতে পারবে না। রোদ শুভ্রের এমন কথা শুনে জোরে শব্দ করে কেঁদে ওঠে। হঠাৎ একজন লোক চিৎকার করে বলে, এই তোরা কই সবাই? শালি এই ছোপের মধ্যে লুকিয়ে আছে মনে হচ্ছে। শালিকে ধর তাড়াতাড়ি। রোদ ভয়ে নিজের মুখ চেপে ধরে। ফোনের অপর পাশ থেকে কথাগুলো শুভ্র শুনে ভয়ে শুভ্রের গলা শুকিয়ে যাচ্ছে। রোদের হাতে থাকা ব্যাগ ফেলে এক হাতে ফোন ধরে দৌড়ে বেরিয়ে যায়। পেছনে লোকগুলো জোরে চিৎকার করে বলে, ওই শালি পালাচ্ছে, ধর শালিকে, আজকে তো ছাড়বো না। রোদ প্রাণপণে দৌড়াতে থাকে। হাতে থাকা ফোনে শুভ্র লাইনে হ্যালো হ্যালো করছে। রোদ ফোনটা কাছে এনে বলে, আপনার রোদ বাঁচবে না শুভ্র ভাই। আমাকে বাঁচান, আমার সতীতে দাগ লাগতে দিয়েন না। রোদের এমন কথায় শুভ্রের রুহ অব্দি কেঁপে ওঠে। ফোনের লাইন কেটে যায় নেটওয়ার্ক সমস্যার জন্য। শুভ্র যেন আরো পাগলের মতো হয়ে যায়। এত ঝামেলা আর রোদকে খুঁজে পাচ্ছে না। এই টেনশনে সে ভুলে গিয়েছিল যে রোদকে সে একটা ফোন দিয়েছিল। ও শিট, আমি এতটা কেয়ারলেস কি করে হলাম? শুভ্র জোরে চিৎকার করে রবিনকে বলে ওঠে, রবিন, আমার রোদ বিপদে আছে, সব লোক খবর দে, এদিকটাতে আছে হয়তো। শুভ্রের এমন চিৎকারে আশেপাশে বডিগার্ডগুলো এসে পড়ে। শুভ্র হুঙ্কার ছেড়ে বলে, আজ যদি আমার রোদের কিছু হয় তো এই জমিনের রক্তের বন্যা বইবে। সবাই ভয়ে কেঁপে ওঠে শুভ্রের এমন হুঙ্কারে। সবাই পুরো জঙ্গলের দিকে দৌড়ে যায়। পুরো জঙ্গল আলোতে মনে হচ্ছে না রাত। শুভ্র পাগলের মতো এগিয়ে যায় জঙ্গলের দিকে। বারবার কল দিচ্ছে কিন্তু যাচ্ছে না। রোদের পিছন থেকে লোকগুলো দৌড়ে আসছে। রোদ হঠাৎ গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কপাল ফেটে রক্ত পড়ছে। পিছনের লোকগুলো এগিয়ে আসছে রোদের দিকে। রোদ এক হাতে নিজের কপাল চেপে ধরে। রোদ উঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। মনে মনে শুভ্রকে ডেকে যাচ্ছে, এবার হয়তো আল্লাহ তার সহায় হবে না। রোদ চোখ মুখ ব্যথায় খিচে বন্ধ করে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। পা কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে হাঁটছে। ব্যথায় যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে। পিছনের লোকগুলো খুবই কাছে, একটু দাঁড়ালে তাদের হাতে ধরা পড়বে। রোদ পিছনের দিকে তাকিয়ে অন্ধকারে আবার দৌড়াতে থাকে। প্রায় কাছে চলে এসেছে লোকগুলো। রোদ চোখ মুখ খিচে বন্ধ করে একরকম অন্ধকারে কোনো কিছু না দেখেই দৌড়াচ্ছে। রোদ কারোর সাথে সজোরে ধাক্কা খায়। শুভ্রের এক হাতে ফোন, অন্য হাতে টর্চ লাইট দূরে ছিটকে পড়ে যায়। রোদ পিছন থেকে শক্তপোক্ত এক শরীরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আধো আধো চোখ খোলা। দূরে থাকা টর্চ লাইটের আলোতে রোদের মুখ চিনে ফেলতে 1 সেকেন্ডে সময় লাগে না শুভ্রের। শুভ্র দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরে। শুভ্রের চেহারা ভালোভাবে দেখে না রোদ। ভয়ে জোরে কেঁদে উঠে বলে, প্লিজ আমায় নোংরা হাতে স্পর্শ করে অপবিত্র করবেন না। তার থেকে আমায় মেরে ফেলুন প্লিজ।
এত বড় পাপ কাজ করবেন না। শুভ্রের মনে হচ্ছে তার প্রাণটা ফিরে পেয়েছে। রোদকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, রিল্যাক্স জান, আমি তো শুভ্র ভাই। আমি থাকতে তোর একটা লোমও কেউ শুনতে পারবে না, কেউ না। শুভ্রের চোখে পানি। রোদ আবছা আলোয় শুভ্রের মুখ দেখে শুভ্রের গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় বলে, আমায় বাঁচান শুভ্র ভাই প্লিজ। এই লোকগুলো আমায় নোংরাভাবে ছুঁতে চায়। আমায় বাঁচান প্লিজ। আপনি ছাড়াও অন্য কোনো পুরুষ আমার শরীরে স্পর্শ লাগতে দিয়েন না প্লিজ। শুভ্রের চোখের পানি রোদকে ছাড়িয়ে চোখের পানি মুখে দিয়ে বলে, রিল্যাক্স পাখি, কিচ্ছু হবে না। তো শুভ্র ভাই এসে গেছে, তো কিচ্ছু হবে না জান। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোকে কেউ শত দূরের কথা তোর আশেপাশে ঘেঁচতে পারবে না। রোদের কপাল ফেটে রক্ত পড়ছে, পুরো মুখ রক্তে লাল হয়ে আছে। হঠাৎ পেছন থেকে শুভ্রের মাথায় জোরে কেউ বাড়ি মারে। শুভ্রের মাথায় আঘাতে সামনের দিকে ঝুঁকে যায়। এক হাত দিয়ে রোদকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, অন্য হাত দিয়ে গান বের করে। পিছনে না দেখে দক্ষ হাতে বন্দুক চালায়। রোদ বন্দুকের শব্দে শুভ্র বলে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। শুভ্রের বন্দুকের শব্দে রবিন ও বডিগার্ডগুলো আশেপাশে সবাইকে ঘিরে ফেলে। শুভ্র রোদকে পাজা কোলে করে নিয়ে জঙ্গল থেকে বের হতে নিয়ে রবিনের দিকে পিছনে ফিরে তাকিয়ে বলে, রবিন, এটা যাতে পালাতে না পারে, সকলকে খাতির যত্ন করে গোডাউনে নিয়ে যা, আমি আসতেছি। রবিন শুভ্রের কথায় সম্মতি জানায়। শুভ্র রোদকে কোলে নিয়ে জঙ্গল থেকে বের হতে হতে প্রায় ফজর হয়ে আসছে। রোদের অবস্থা নাজেহাল, বাম পায়ের কাঁচা নখ উঠে গেছে, কপাল ফেটে রক্ত শুকিয়েছে। রোদকে এমন অবস্থায় দেখে শুভ্রের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। আজ যদি সঠিক সময় সে না আসতো তাহলে তার এই ছোট্ট ফুলটাকে জানোয়ারগুলো। শুভ্র বাকি কথাগুলো আর বলতে পারে না। রোদকে আরও নিজের সাথে আঁকড়ে ধরে। যাই হয়ে যাক, আজকের পর থেকে তার ছোট্ট ফুলের গায়ে কোনো আঁচ লাগতে দিবে না। 7 দিন পর, আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে রোদ শুভ্রের কাছে আছে। সেদিন রাতে শুভ্র ডক্টর দেখে রাঙামাটি থেকে ঢাকায় এসে পড়ে। আরাফ চৌধুরী অয়ন শুভ্র রোদকে রাঙামাটিতে পায়নি। শুভ্র রোদকে নিয়ে একা নিজের ফ্ল্যাটে আছে। হেনা বেগমকে কল করে জানিয়েছে রোদ তার কাছে আছে আর সুস্থ আছে। কিন্তু হেনা বেগম রোদকে প্রথমে দেখার জন্য কান্নাকাটি করলে শুভ্রের কথার কাছে দমে যান। কারণ শুভ্র নিজেই বলেছে রোদ পুরোপুরি সুস্থ হলে চৌধুরী বাড়ি নিয়ে আসবে। সেদিন সকালে রুহি, নীলা, হেনা বেগম, রোমান নিলে সবাই রাঙামাটি থেকে ঢাকায় আসেন। আরাফ চৌধুরী অয়নও আসেন। রোদ এই 7 দিন অনেকটা ভয় আর আতঙ্কে ছিল। কোনোভাবে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা ভুলতে পারছিল না। এমনকি শুভ্র কাছে আসলেও ভয়ে এক জায়গায় গুটিয়ে থাকতো। এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক রোদ। শুভ্র আজকে রোদকে চৌধুরী বাড়ি নিয়ে যাবে। রোদ গোলাপি রঙের একটা 3 পিস পরা, মাথায় ওড়না 2.5 প্যাচের মতো করে দেওয়া। শুভ্র গায়ে কালো শার্ট, কালো প্যান্ট। রোদ এতক্ষণ বাসার বাহিরে দাঁড়িয়েছিল। শুভ্রকে গাড়ির দিকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শুভ্র যে রোদের কাছে এসে গেছে রোদের তা খেয়াল নেই। শুভ্র গলা খাকারি দিয়ে রোদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, উফ বউ, এভাবে তাকিও না, আমার লজ্জা লাগে গো। শুভ্রের এমন কথায় মুখ ভেঙে চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে। শুভ্র রোদকে এমন করতে দেখে আবারও হাসে। রোদকে কোনো কিছু বলতে না দিয়ে কোলে করে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পড়ে। রোদ চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকিয়ে বলে, এ কি করছেন? এভাবে কোলে নিয়ে গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, প্লিজ ছাড়ুন। শুভ্র রোদকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলে, না, চুপচাপ এখানে বসে থাকো। রোদ ছুটাছুটি করতে থাকে, তারপর বলে, আমায় কোলে নিয়ে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার, ছাড়ুন প্লিজ। এই 400 গ্রামকে নিয়ে গাড়ি ড্রাইভ করতে আমার কোনো সমস্যা হবে না। রোদ আবার কিছু বলতে নিবে, তখনই শুভ্র বলে ওঠে, আমার কোলের উপরে বসে এভাবে নজরা করে আমাকে উস্কানি দিও না বউ, তা নাহলে কিন্তু এখানে বাসর হয়ে যাবে, রুম পর্যন্ত আর যাওয়া হবে না। শুভ্রের এমন কথায় রোদ সাথে সাথে চুপ হয়ে যায়। শুভ্র রোদের দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। 1 ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। গাড়ি থামতেই রোদ গাড়ি থেকে নামার জন্য শুভ্রের কোল থেকে নামতে নেয়। এমন সময় শুভ্র বলে, স্টপ রোদ। রোদ সাথে সাথেই থেমে যায়। শুভ্র রোদকে কোলে নিয়ে সেই অবস্থায় গাড়ি থেকে বের হয়। রোদ অবাক হয়ে তাকিয়েছে শুভ্রের দিকে। সে তো এখন সুস্থ, তাহলে এইভাবে কোলে করে নিয়ে যাওয়ার কি দরকার? রোদের ভাবনার মাঝে শুভ্র বাড়ির দরজার সামনে দাঁড়ায়। কলিং বেল বাজায়। কলিং বেলের শব্দে রোদের ভাবনার ছেদ ঘটে। বাড়ির কাজের মেয়ে দরজা খুলে রোদ শুভ্রকে একসাথে দেখে দৌড়ে যায় হেনা বেগমের কাছে। শুভ্র সিঁড়ি দিয়ে পা বাড়ায় নিজের রুমে। রোদকে শুইয়ে দিয়ে রোদের মাথায় হাত বুলিয়ে বলে, এখানে চুপচাপ শুয়ে থাকবে, রুম থেকে একদম বের হওয়ার দরকার নেই, সবকিছু রুমের মধ্যে পেয়ে যাবে। কথা শেষ করে আর দাঁড়ায় না। শুভ্র রুম থেকে বের হতে নিলে দেখে হেনা বেগম আর রুহি দাঁড়ানো। শুভ্র হেনা বেগম রুহিকে উদ্দেশ্য করে বলে ওঠে। কথাগুলো বলেই শুভ্র রুম থেকে বেরিয়ে যায় নিজের কাজে।
রুহি হেনা বেগম রোদ জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কতদিন হয়ে গেছে নাতনিকে দেখে না। শুভ্র কোথায় নিয়ে রেখেছিল সেটাও হেনা বেগম বা অন্য কেউ জানতো না। হেনা বেগম রোদের সাথে কথা বলে রুম থেকে চলে যায় রোদের জন্য খাবার আনতে। হেনা বেগম যেতেই রুহি রোদের দুহাত ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমায় মাফ করে দিস রোদ, আমি তোর খেয়াল রাখতে পারিনি। আমার জন্য তুই এত বড় বিপদে পড়েছিস। রোদ রুহিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে রুহিকে বলে, আরে নিজের দোষ দেওয়া বাদ দে, তোর এখানে কোনো ভুল নেই। আর বিপদ তো আর বলে কয়ে আসে না। এখন আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। রোদের কথায় শান্ত হয়। রুহি চোখ মুছে রোদকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ আমাদের ভাইয়ার আর্তনাদ শুনেছে, আমাদের দোয়া কবুল করছে। রোদ ভ্রু কুচকে তাকায়। রুহি বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, ভাইয়া তো তোর জন্য পা। রুহি বাকি কথা আর বলতে পারে না। হেনা বেগম রুমে এসে বলে ওঠে, পরে গল্প করিস তোরা, এখন রোদকে খেতে দে। আর নীলাও আসছে রোদের বাড়ি ফেরার কথা শুনে। রোদ রুহি দুজনাই হাসে। হেনা বেগম রোদকে থামিয়ে দেয়, আবার নিচে চলে যায়। এর মধ্যে নীলাও এসে পড়ে। রোদ রুহি নীলা মিলে পুরো দুপুর আড্ডা দেয়। এখন সময় বিকেল 4টা। শুভ্র যে সেই সকালে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়েছে, এখনো পর্যন্ত আসেনি। রাত ছাড়া হয়তো আসবেও না। নীলা দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে। অহনা, টিনা, নীরা আর নীরার হাজবেন্ড এসেছিল রোদকে দেখতে, দেখে আবার চলে গেছে। অহনা টিনা এখনো বাড়িতে আছে। বাড়িতে আসার পর থেকে রোদ হাসি বেগম আর রিয়া দেখেনি কোথাও। বিষয়টা তার চোখ এড়ায়নি। এইসব ভাবছিল রোদ। ছাদের এক কোণে দাঁড়িয়ে এমন সময় পিছন থেকে কেউ বলে ওঠে, কেমন আছো রোদ? রোদ সাথে সাথে পিছনে ফিরে তাকায়। অয়নকে দেখে প্রথমে ঘাবড়ে গেল, পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে বলে, আলহামদুলিল্লাহ, ভালো ভাইয়া। রোদ মাথা নিচু করে আছে। অয়ন পুনরায় শান্ত কণ্ঠে বলে, মাথা নিচু করে আছো কেন? অয়নের চোখ দুটো ছলছল করছে। রোদ আবার সাথে সাথে মাথা নিচু করে আস্তে করে বলে ওঠে, কিছু বলবেন অয়ন ভাই? ভালোবাসি রোদ। রোদ বিরক্ত হয়ে বলে, প্লিজ ভাইয়া, এসব বলবেন না। তুমি যতবার না বলবে আমি ততবার বলবো ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। এইসব পাগলামো বাদ দিন ভাইয়া, আমি বিবাহিত, সেটা আপনার অজানা নয়। দয়া করে আমাকে আল্লাহর কাছে পাপের ভাগীদার বানাবেন না। অয়নের চোখের কোণে পানি। অয়ন রোদকে বলে, আমি তোমাকে এত করে চাওয়ার পর কেন পেলাম না রোদ? বলবে আমায়, কেন আল্লাহ আমাকে খালি হাতে ফিরিয়ে দিলেন? রোদ দীর্ঘশ্বাস ফেলে অয়নের দিকে তাকিয়ে বলে ওঠে, আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না অয়ন ভাই। আজ আপনি যা চাচ্ছেন তার থেকে উত্তম কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমার তোমাকে চাই, শুধু অন্য কাউকে না। আপনার নসিবে যেটা নেই সেটা আপনি হাজার চাইলেও পাবেন না। আর যেটা আপনার নসিবে আছে সেটা আজ হোক বা কাল, একদিন আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। রোদ কথাগুলো বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে ছাদ থেকে নেমে আসে। অয়ন অশ্রু ভেজা নয়নে তাকিয়ে আছে রোদের যাওয়ার দিকে। বুকের ভেতর ভালোবাসা না পাওয়া তীব্র থেকে তীব্র যন্ত্রণা। অয়ন মনে মনে বলে, যে মানুষটা আমার কখনোই হবে না, তার জন্য এত মায়া ভালোবাসা আমার মনে কেন দিলে আল্লাহ? আমি ভুলতে গিয়ে তাকে ভুলতে পারি না। রাত 10টা। রোদ নিজের রুমে শুয়ে আছে, চোখে ঘুম ঘুম ভাব। সেই যে ছাদ থেকে এসে নিজের রুমে এসেছে, তারপর আর রুম থেকে বের হয়নি। হেনা বেগম নিজে এসে খাবার খাইয়ে দিয়ে গেছে। রুহিও কয়বার এসে দেখে গেছে। রোদের সাথে অনেকক্ষণ ছিল, তারপর নিজের রুমে চলে গেছে। রোদ এখন আগের থেকে অনেকটা সুস্থ। সে হয়তো ভেবেছিল আর হয়তো বেঁচে ফিরতে পারবে না, কিন্তু আল্লাহ তার সম্মান রক্ষা করেছেন। এইসব ভাবতে ভাবতে রোদ ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 12টা। চারিদিকে নিস্তব্ধতা, গা ঝিমঝিম করা পরিবেশ, অন্ধকারে গায়ে রক্ত লেগে আছে। মনে হচ্ছে তাজা রক্ত। পুরো মুখ, শার্ট লাল হয়ে আছে। যে কেউ এই পুরুষের এমন ভয়ঙ্কর অবস্থা দেখলে ভয়ে সেখানেই শেষ হয়ে যাবে। চোখে মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। চারিপাশে অন্ধকার আর জঙ্গল, গাছপালা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দূর দূরান্তের দিকে তাকালে শুধু অন্ধকার আর অন্ধকার। গায়ে রক্ত মেখে থাকা লোকটা হঠাৎ বলে ওঠে, সবগুলোকে কুচি কুচি করে কেটে জঙ্গলের জন্তু জানোয়ারদের খেতে দে। আর কলিজাগুলো বের করে টুকরো টুকরো করে পিছনে পুকুরে মাছদের খেতে দিবি। পাশে থাকা লোকটা সাথে সাথে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। লোকটা আর কোনো কিছু না বলে চলে যায় নিজ গন্তব্যে। সকাল 8টা। সূর্যের আলো রোদের চোখে মুখে পড়তেই চোখ মুখ কুচকে ফেলে রোদ। আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে তাকায়। ঘুমের রেশ এখনও কাটেনি। রোদ আবার চোখ বন্ধ করে নেয়, কিন্তু সূর্যি মামার মনে হয় রোদের এখনও ঘুমিয়ে থাকাটা পছন্দ হয়নি, তাই তো বারবার সূর্যের আলো চোখে মুখে পড়ছে। রোদ বিরক্ত হয়ে ঘুরে অন্যদিকে ফিরতে না, এমন সময় কারো বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতক্ষণ খেয়াল না করলেও এখন দেখছে কেউ তাকে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। রোদ চোখ বড় বড় করে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বলে, নানু কোথায় তুমি? আমার রুমে এই বেটা কেডা? নানু বাঁচাও আমায়।
রোদের এমন গলা ফাটানো চিৎকারে শুভ্র ধরফরিয়ে বিছানার উপর উঠে বসে। রোদ এখনো চিৎকার করে যাচ্ছে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে। শুভ্র জোরে ধমক দিয়ে বলে, এই বেয়াদব চুপ কর, আমি তোর জামাই, অন্য বেটা না। শুভ্রের এমন ধমকে রোদ সাথে সাথে চুপ হয়ে যায়। কিছুক্ষণ সেইভাবে চুপ থেকে এক চোখ খুলে দেখে শুভ্র। শুভ্রকে দেখে মনে মনে বলে, আরে এটা তো আমার জামাই, অন্য বেটা তো না। ঘুমের মধ্যে কাকে না কাকে ভাবছিলাম। যাই হোক, কিন্তু আমি তো দরজা বন্ধ করে শুয়েছিলাম, তাহলে এই লোক কি করে এখানে আসলো? আচ্ছা, এটা জিন বা ভূত নয় তো? রোদ এইসব ভাবছিল মনে মনে। এমন সময় শুভ্রের দিকে চোখ পড়ে। এতক্ষণ শুভ্রের দিকে ভালো করে খেয়াল করেনি, কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। রোদ মনে মনে দোয়া পড়ে উঠে বসে। শুভ্র এখনো তাকিয়ে আছে রোদের দিকে। রোদও তাকিয়ে আছে শুভ্রের দিকে। রোদ ভাবছে এই লোক এত গভীর দৃষ্টিতে কি এমন দেখছে। রোদের এখনো ঘুমের রেশ কাটেনি। রোদ একটা হাত বাড়িয়ে শুভ্রর গালে আঙ্গুল দিয়ে কুতো দিয়ে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, এই তুই জিন নাকি ভূত? হ্যাঁ বলতো, আমার জামাইয়ের রূপ নিয়ে আমাকে বোকা বানাতে এসছিস? শুভ্র চুপচাপ রোদের দিকে তাকিয়ে তার কাণ্ডগুলো দেখছে। রোদ এখনো ঘুমের জন্য টলছে। রোদ আবারও শুভ্রের আরেক গালে হাত দিয়ে গাল টেনে বলে ওঠে, বুঝতে পারছি তুই খুব ভালো জিন, আমার জামাইয়ের মতো পচা না। আচ্ছা তুই কি সত্যিই ভালো জিন? শুভ্র আস্তে করে বলে ওঠে, আমি ভালো জানি। রোদ খুশিতে গতগত হয়ে শুভ্রের গাল টেনে বলে, সত্যি? রোদ এখনো ঘুমের জন্য টলছে। শুভ্র মজার ছলে রোদ বলে, তোমার স্বামী পচা কেন? রোদ আস্তে করে টলতে টলতে বলে, আর বলিস না জিন ভাই, শালা আস্ত একটা খচ্চর, খালি মারে কথায় কথায় থাপ্পড় মারবে। আমার গালটা সে নিজের সরকারি গাল বানিয়েছে, যখন ইচ্ছে খালি মারবে। অন্যের জামাইরা তাদের বউদের কত সুন্দর আদর সোহাগ করে, আর আমার জামাই খালি মারে আর মারে। এই তুমি আবার বলে দিও না ওই খচ্চর বেটাকে, বুঝছো? শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, না, আমি বলবো না। এখন বলো তোমার জামাই তোমার সাথে কি কি করে? খুবই খারাপ, বুঝছো? আমার মনে হয় ব্যাটার সিস্টেমের সমস্যা। শুভ্র রাগি চোখে তাকায় রোদের দিকে, তারপর বলে, তোমার কেন মনে হচ্ছে সিস্টেম খারাপ? আরে সব দিক দিয়ে মনে হচ্ছে আমাকে মারে, খালি দূরে দূরে রাখে যেন ভয়ে তার সামনে না যাই আমি, আর বুঝতে না পারি তার সিস্টেম খারাপ, তাই জন্যই খালি মারে। আর আমার তো অনেক বুদ্ধি, তাই বুঝতে পেরেছি। শুভ্র রাগে চোখ লাল হয়ে আছে, মনে মনে বলে ওঠে, স্যার, এর আগে নীল গাথাটা বলতো আমার সমস্যা সিস্টেম খারাপ, এখন কিনা আমার ঘরের বউ বলতেছে স্যার বালের জীবন আমার। শুভ্রের ভাবনার মাঝে রোদ শুভ্রের এক হাত ধরে বলে, জিন ভাই, তোমাকে আমার সাথে আকাশে উড়িয়ে নিয়ে চলো। আমি আকাশে উড়তে চাই, আর আমি তোমাকে বিয়ে করে সংসার করব। শুভ্র রোদের এমন কথা শুনে রোদকে নিজের সামনে এনে গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, শালি, আমার সিস্টেম খারাপ, আমি খচ্চর, আমাকে রেখে জিনের সাথে আকাশে উড়ে যাবি, তাকে বিয়ে করে সংসার করবি? দাঁড়া, তোকে করাচ্ছি সংসার। শুভ্রের এক থাপ্পড়ে রোদের চোখ থেকে ঘুম উড়ে যায়। গালে হাত দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র বিছানা থেকে উঠে যেতে যেতে বলে, অফিসে মিটিং আছে, তাই এখন ছেড়ে দিলাম, রেডি থাকিস রাতে, তারপর দেখবো কার সিস্টেম কত। বলেই শব্দ করে ওয়াশরুমের দরজা লাগায়। রোদ ভ্যাবলার মতো তাকিয়ে আছে ওয়াশরুমের দরজার দিকে। ভালো মতন খেয়াল করতে দেখে সে শুভ্রের রুমে। তার ভালো মতো মনে আছে সে নিজের রুমে দরজা জানলা বন্ধ করে ঘুমিয়েছিল। তাহলে এই রুমে আসলো কি করে? আর ঘুমের মধ্যে কী সব বলছে? ছিছি। রোদ বিছানা থেকে উঠে শুভ্রের দরজা খুলে এক দৌড় দেয়, নিজের রুমে এসে দরজা লাগায়। আজকে আর সেই রুম থেকে বের হবে না, আর এই খাটাস ব্যাটা যে তাকে থাপ্পড় মেরেছে তার শোধ নিবে। সকাল 10টা। রোদ নিজের রুমে বসে আছে ঘাপটি মেরে। হেনা বেগম এসেছিল সকালের নাস্তার জন্য ডাকতে, কিন্তু রোদ শরীর খারাপের অজুহাত দিয়ে আর নিচে যায়নি। শুভ্র অনেক আগেই অফিস চলে গেছে। রুহি একবার এসেছিল রোদ কলেজে যাবে কিনা এই জন্যে, কিন্তু শরীর খারাপের জন্য আর জোরাজুরি করেনি। নীলা রুহি দুইজন মিলে কলেজে চলে গেছে। রোদ বিছানার উপর হাত পা গুটিয়ে বসে আছে, আর আজকে সকালে ঘটে যাওয়া কথাগুলো ভাবতে আছে। আচ্ছা সত্যি শুভ্র জিন নয় তো? তা না হলে তাকে নিজে রুমে নিয়ে গেল কি করে? সে তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। তাহলে রোদ এক হাত গালে দিয়ে গভীর চিন্তা করছে। সে তো তার জামাইকে জিন ভেবেছিল। সে কি জানতো ওইটা তার খবিশ বর? তাহলে তো আর কিছুই বলতো না। শুভ্র যে রোদকে থাপ্পড় মারছে সেই গালে হাত দিয়ে বলে ওঠে, শালা খবিশ বেটা, কোথায় কোথায় থাপ্পড় মারবে, মনে তো হচ্ছে আমার গাল সরকারি শয়তান বেটা কোথাকার। রোদ কথাগুলো ভেবেই আবারও মনে মনে বলে ওঠে, আমাকে যতগুলো থাপ্পড় দিয়েছে এতদিনে সব থাপ্পড়ের শোধ তুলবো আজকে। কিন্তু এই ব্যাটার সাথে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে কখনোই তো পারবো না। কি করে নিজের থাপ্পড়ের প্রতিশোধ নিব আমি? হ্যাঁ। রোদ কথাগুলো ভাবতে মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। মনে মনে সবকিছু ঠিক করে, তারপর বলে,
জানি কাজটা রিস্ক, তারপরেও রিস্ক না নিলে কি হয় নাকি? রিস্ক না নিলে তো 6 মারা যায় না। রোদ খুশি খুশি মনে বিছানা থেকে উঠে শুভ্রের রুমে চলে যায়, দরজা খুলে আসে, পাশে উকি দেয়। কাউকে না দেখে পা টিপে টিপে রুমে ভেতরে ঢুকে শুভ্রের কাবার্ডের কাছে গিয়ে কতক্ষণ খোঁজাখুঁজির পর কিছু একটা পেয়ে মুখে বিশ্বজয়ের হাসি। শুভ্রের রুম থেকে বেরিয়ে রুহির রুমে গিয়ে কিছু নিয়ে তারপর নিজের রুমে এসে সেগুলো একটা ব্যাগে রাখে। তারপর মিটিমিটি হেসে বলে ওঠে, আজকে বুঝবা মনু, কত ধানে কত চাল। তোমাকে যদি নাকে দড়ি লাগিয়ে না ঘোরাতে না পারি, তাহলে আমিও মিসেস রোদ না। বিকাল 5:30। রোদ সারাদিন রুম থেকে বের হয়নি। বলতে গেলে সেই যে একবার রুহি আর শুভ্রর রুমে গেছে সবাইকে লুকিয়ে, তারপর আর বের হয়নি। রুহিও কলেজ থেকে এসেছে অনেক আগেই, রোদের কাছে এসেছিল কয়েকবার, তারপর ছাদে চলে গেছে। অনেক দিন হয়ে গেছে রোমানের কোনো দেখা নেই, এখন আর চৌধুরী বাড়িতেও সেরকম আসে না। কয়েকবার দেখা হয়েছিল, তবে চোখাচোখি ছাড়া কিছুই হয়নি। রুহি নিজের উপর নিজেই বিরক্ত। কিছুদিন যাবৎ সে রোমানের কথা একটু বেশি ভাবছে, বলতে গেলে মনে পড়ছে বারবার, কিন্তু রোমানের জন্য এমন হচ্ছে কেন রুহি বুঝতে পারছে না। রুহির অস্থিরতা দিনকে দিন বেড়েই যাচ্ছে। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, ছাদে এসেছে। চারিদিকে অন্ধকার নেমে আসছে, চারিদিকটা দেখতে ভালোই লাগছে। শুভ্রদের বাসার আশেপাশে মানুষের সেরকম কোলাহল নেই, একেবারে নিরিবিলি বাসা। বাড়ির পেছনে অনেক বড় জঙ্গল, গাছপালা আর পশু পাখির ডাক শোনা যায়। এই সব কিছুই ভাবছিল রুহি ছাদের এক কোণে দাঁড়িয়ে। এমন সময় কেউ তার হাত ধরে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। ঘটনা এত দ্রুত হয়েছে যে রুহির বুঝতে কয়েক সেকেন্ড লেগেছে। রুহি এই সামনের দিকে তাকিয়ে অবাক হয়, বড় বড় চোখ করে তাকিয়ে আছে রোমানের দিকে। রোমানের চোখ মুখ লাল, দেখেই মনে হচ্ছে প্রচন্ড রেগে আছে। রুহি কিছু সময় চুপ থেকে তারপর নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, কি করছেন ভাইয়া, ছাড়ুন। রোমান রুহির কথায় আরো শক্ত করে চেপে ধরে। রুহি ব্যস্ত কণ্ঠে বলে, ভাইয়া প্লিজ ছাড়ুন। রোমান রাগে দাঁতে দাঁত চেপে বলে, ছেলেটা খেয়েছিল। রুহি রোমানের কথায় ভ্রু কুচকে তাকায়, তারপর বলে, মানে কোন ছেলে? রোমান গর্জে উঠে চিৎকার করে বলে, কলেজে যে ছেলে তোকে ফুল দিল, ছেলেটা কে রুহি? রোমানের এমন ধমকে কথা বলায় রুহি কেঁপে উঠে পড়ে, নিজেকে সামলে তেতে উঠে বলে, আপনাকে কেন বলবো? রুহির এমন গা ছাড়া কথায় রোমান রুহিকে আরো শক্ত করে চেপে ধরে বলে, রাগ বাড়াস না রুহি, যা জিজ্ঞেস করছি চুপচাপ উত্তর দে। এতদিন পর কোথা থেকে উদয় হলেন, হ্যাঁ? আর এসে এরকম ধমকাধমকি করছেন, আর আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ছাড়ুন আমায়। ছাড়বো না, আগে আমার উত্তর দে। আমার বয়ফ্রেন্ড, পেয়েছেন উত্তর? রুহির কথা শুনে রোমানের হাত হালকা হয়ে আসে। রুহি নিজেকে ছাড়িয়ে নিতে নেয়। এমন সময় রোমান পেছন থেকে বলে, আমার ভালোবাসা কেন গ্রহণ করলে না রুহি? আমার ভালোবাসায় কি কমতি ছিল? রুহির পা থেমে যায়, সে তো রেগে গিয়ে কথাগুলা বলছিল। আর আজকে কলেজে যে ছেলেটা তাকে প্রপোজ করেছে, সে তো সাথে সাথে বারণ করে দিয়েছে। পরে ছেলেটা বলেছিল বন্ধু হিসেবে ফুলটা নিতে, সেজন্য সে ফুল নিয়েছিল। রোমান এতদিন ধরে রুহিকে এগিয়ে যাওয়া, কোনো কথা না বলা, এর মধ্যে হুট করে এসে এইসব বিষয়ে জিজ্ঞাসা করে ধমকাধমকি করাতে রুহি রেগে বলেছে ছেলেটা তার বয়ফ্রেন্ড। রোমানের চোখের কোণে পানি। রোমান আর কোনো কিছু না বলে রুহির পাশ কাটিয়ে চলে যায়। রুহি কিছু বলতে গিয়ে বলতে পারে না। রুহি মনে মনে বলে, আচ্ছা আমি আবার বেশি কিছু বলে ফেলিনি তো? সন্ধ্যা হতে রুহিও নেমে যায় ছাদ থেকে। রাত 10:30। নীলা এক হাতে ফোন নিয়ে রাগে ফুঁসতেছে। কিছুদিন ধরে একটা লোক ফোন দিয়ে বলে চলো বাঁশবাগানে যাই। নীলা ভালোভাবে জিজ্ঞাসা করেছে কে আপনি, চিনেন কিনা, নাম্বার কোথায় পেয়েছেন। লোকটা সেসবের কোনো উত্তর না দিয়ে শুধু বলছে চলো বাঁশবাগানে যাই। কতগুলো নাম্বার ব্লক করেছে, কিন্তু নতুন নতুন নাম্বার দিয়ে কল দিচ্ছে বারবার। আবার কল আসে নতুন নাম্বার থেকে। নীলা দৌড়ে রান্নাঘর থেকে একটা স্টিলের গামলা চামচ আনে, আস্তে করে ফোন রিসিভ করে নিচে রেখে চামচ দিয়ে ইচ্ছে মতো বাড়ি দিতে থাকে। চারিদিকে শব্দে কান ফেটে যাচ্ছে। নীলা রাগে বাড়ি দেয় আর বলে, শালা বাপদাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি আর মেয়েদের রং নাম্বারে কল দিয়ে ডিস্টার্ব করবি, হ্যাঁ? অন্যদিকে নিলয় কানে হাত দিয়ে লাফাচ্ছে। নীলা এতদিন ধরে নিলয় রং নাম্বারে ডিস্টার্ব করে যাচ্ছিল। আজ প্রতিদিনের মতোই কানে হেডফোন লাগিয়ে নীলা কল দেয়। কিছুক্ষণ পর কল রিসিভ হতে অপর পাশ থেকে তীব্র গতিতে শব্দ আসে। কেউ মনে হচ্ছে ঢোল বাজাচ্ছে। নিলয় যে কান থেকে হেডফোন খুলবে সেটাও খেয়াল নেই। সে কান চেপে ধরে চিৎকার করছে। নিলয় চিৎকারে নিলয়ের মা নিলয়ের রুমে সামনে এসে দরজা ধাক্কাতে থাকেন। মীরা বেগম বাহির থেকে চিৎকার করছে। মীরা বেগমের চিৎকারে নিলয়ের হুঁশ আসে। কান থেকে হেডফোন সরিয়ে নিজেকে তাড়াতাড়ি স্বাভাবিক করে নেয়। তা না হলে মীরা বেগম সত্যিটা জানতে পারলে ঝাড়ুর বাড়ি একটাও নিচে পড়বে না, সব নিলয়ের পিঠে পড়বে। মীরা বেগম দরজার বাহির থেকে বলে,
এত রাতে গাধার মতো চিৎকার করছিস কেন? নিলয় দরজা না খুলে ভেতর থেকে বলে ওঠে। কিসব বলছো মম? আমি তো গান গাইতেছিলাম। মীরা বেগম রাগে তেতে উঠে বলেন, এই গাধার বাচ্চা গাধা, এইভাবে চিৎকার করে কেউ গান গায়? হ্যাঁ ও মম, এটা নতুন গান, ওকে? এই গান এইভাবে গাইতে হয়, তোমরা বুঝবে না এইসব। যাও এখান থেকে। আমি যাচ্ছি, তবে আবার যদি চিৎকার শুনি তোর, তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। মীরা বেগম কথাগুলো বলেই চলে যায়। নিলয়ের বুকে থুতু দিয়ে দরজার সামনে থেকে এসে বিছানার উপর বসে। আল্লাহ আজকে আম্মুর হাত থেকে জোর বাঁচা বেঁচেছে। রাত 11টা। ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকে শুভ্র রুমের দরজা খুলে রুমে পা রাখতে মনে হয় কেউ হয়তো রুমে আছে। আশেপাশে চোখ বুলায় কাউকে না দেখে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বইয়ের কথা মনে আসতেই শুভ্র রুম থেকে বের হয়ে যায়। শুভ্রকে রুম থেকে বের হতে দেখে রোদ মনে মনে শয়তানি হাসি দেয়। তার প্ল্যান মতোই সব হচ্ছে। রোদ দৌড়ে গিয়ে শুভ্রের ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে। শুভ্রের সাদা শার্ট পরে, শুভ্রের ট্রাউজার যা পা থেকে অনেকটাই নিচে। আর শুভ্রের শার্টের ভিতর রোদের মতো আর 3-4 জন ঢুকতে পারবে। রোদ কোনো রকম নিজেকে সামলে হাঁটছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখে, বলে ওঠে, চেয়েছিলাম শহরে মডার্ন মেয়ে সেজে জামাইকে পাগল করতে, এখন দেখি লাগছে পাশের বাড়ি সকিনা। রোদ কথাগুলো বলে চোখ মুখ ছোট ছোট করে ফেলে। পাশে ব্যাগ থেকে লাল টকটকে লিপস্টিক বের করে, ঠোঁটে লাগায়। শুভ্রের ব্যবহার করা পারফিউম নিজের গায়ে ইচ্ছে মতো নিজের গায়ে মাখে। চোখে হালকা করে কাজল দিয়ে চুলগুলো ছেড়ে দেয়। নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে বলে, বাহ রোদ, আজ তো তোকে সেই সুন্দর লাগছে। ইস। রোদ ব্যাগ থেকে গোলাপ ফুলের পাপড়ি বের করে শুভ্রের বিছানায় ছিটিয়ে দেয়। রুমের লাইট অফ করে ডিম লাইট অন করে একপাশে লুকিয়ে পড়ে। শুভ্র আসার অপেক্ষা। এদিকে শুভ্র রোদের রুমে এসে দরজা খোলা পায়। রোদকে পুরো বাড়ি খুঁজে, কিন্তু কোথাও রোদের দেখা নেই। শুভ্রের এখন প্রচন্ড রাগ হচ্ছে। শুভ্র রেগে নিজে নিজে বলে ওঠে, 400 গ্রাম একটা মেয়েকে সামলাতে পারি না স্যার। সময় পেলে খালি উড়াল দেয়। একটা বার শুধু ধরতে পারি, তারপর দেখবি শুভ্র চৌধুরী কি জিনিস। শুভ্র কি যেন মনে করে নিজের রুমের দিকে যায়। রুমে ঢুকে অবাক হয়। রুমে ডিম লাইট আলো, চারিদিকে তীব্র ফুলের গন্ধে শুভ্র নাক মুখ কুচকে ফেলে। শুভ্র রুমে ঢুকে বেডের পাশে আসতে পিছন থেকে শক্ত করে জাপটে ধরে রোদ। প্রথমে অবাক হলো, পর মুহূর্তে রোদ বুঝতে পেরে মুচকি হাসে শুভ্র। রোদকে সামনের দিকে ঘুরিয়ে শুভ্র রোদের দিকে চোখ বড় বড় করে তাকায়। ডিম লাইটের মৃদু আলোতে সাদা শার্ট গায়ের সাথে ফুটে আছে। শার্ট বড় হাতে কাঁধ থেকে পড়ে গেছে অনেকখানি। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে। রোদ শুভ্রের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। শুভ্র রোদকে ছেড়ে কিছুটা দূরে পিছিয়ে যায়। আস্তে করে বলে, তুমি এখানে? রোদ দাঁত কেলিয়ে হাসে। শুভ্র ভ্রু কুচকে তাকায়। সে বোঝার চেষ্টা করছে রোদ কি করতে চাচ্ছে। রোদ শুভ্রের দিকে এগিয়ে কাপা কাপা হাতে শুভ্রের গলা জড়িয়ে ধরতে নেয়। হাইটে ছোট হাতে ব্যর্থ হয়। শুভ্র রোদকে নিজের সাথে জড়িয়ে ধরে রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে শক্ত করে। রোদের এমন হঠাৎ করে কাছে আসাতে শুভ্রের পুরো শরীর জুড়ে কম্পন সৃষ্টি হয়। অস্থিরতা বাড়ে। শুভ্র নিজেকে সামলে জোরে শ্বাস ফেলে। রোদকে বলে, বউ চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে যাও। খুব কষ্টে নিজেকে কন্ট্রোলে রাখছে বউ, এমন পাগলামি করো না, রুমে যাও। এরকম ভাবে কেন বলছো বেবি? আমি তো তোমার সাথে বাসর করতে এসেছি। শুভ্র রোদের কথায় চোখ বড় বড় করে তাকায়। তারপর বলে, বাসরের মানে বুঝিস তুই? হ্যাঁ, সব বুঝি আমি। 400 গ্রাম শরীরে আমাকে সামলাতে পারবি তো? শুভ্র এমন কথায় রোদ নড়ে চড়ে উঠে আমতা আমতা করে বলে, কেন পারবো না? অবশ্যই পারবো। অনেক পেকে গেছিস। বয়স কত তোর? হ্যাঁ, বাসর করতে এসেছিস আমার সাথে, ভয় লাগে না? রোদ শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, ভয় কেন লাগবে? তুমি তো আমার স্বামী। আর বয়সে আমি ছোট হলেও মনের দিক দিয়ে বাসর করার জন্য একদম বড় হচ্ছি, বুঝছো? শুভ্র অবাক রোদের কথা। এই মেয়ের হঠাৎ কি হলো? এরকম কথায় কথায় জান বেবি ডাকছে। নিজের বিপদ নিজেই ডাকছে। শুভ্র কপাল কুঁচকে ফেলে। কিছু বলতে যাবে, কিন্তু রোদ থামিয়ে দিয়ে শুভ্রকে বলে ওঠে, এই সত্যি সত্যি আপনার সিস্টেমের সমস্যা নেই তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আপনি হার্বাল টারবাল খান, যান, আমি যাচ্ছি। বারবার আমাকে দূরে যেতে বলতে হবে না। শুভ্রর এবার রেগে যায়। এই মেয়ের ভালোর জন্যে এতক্ষণ বলেছিল রুমে গিয়ে ঘুমিয়ে যেতে, আর তাকে কিনা বলছে তার সিস্টেম খারাপছে। শুভ্র রেগে রোদকে শক্ত করে চেপে ধরে, বলে, আজকে তোর খবর আছে রোদ, নিজের বিপদ নিজে ডেকে আন। রোদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ছাড়ুন আপনি। এই সিস্টেম সমস্যা লোকের সাথে আমি থাকবো না, আমি আমার জিনের সাথে চলে যাব। শুভ্রকে রাখতে দেখে রোদ ভয় পেয়ে যায়। এতক্ষণ সাহস করে এত কিছু বললেও শুভ্রের এমন দৃষ্টি দেখে ভয় পাচ্ছে। রোদ নিজেকে স্বাভাবিক করতে মনে মনে বলে, রিল্যাক্স রোদ, তোকে তোর প্রতিশোধ নিতেই হবে এই খাটাসের কাছ থেকে, তাই নিজের নাটক চালিয়ে যা। রোদ শুভ্রের গলা জড়িয়ে গালে শব্দ করে চুমু খেয়ে বলে, ইস কত কিউট আমার জামাই, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে।
জামাই তুমি এত হট কেন গো? রোদের এমন পাগলামিতে যেন শুভ্রের অস্থিরতা আরো বাড়ে। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে কতক্ষণ আটকে রাখতে পারবে জানা নেই তার। ছন্ন ছাড়া মনে হচ্ছে নিজেকে। শুভ্র রোদকে জড়িয়ে ধরে নেশালো কণ্ঠে বলে ওঠে, বউ এমন পাগলামি করিস না, বড্ড কষ্ট হচ্ছে জান। রোদ শুভ্রের এমন কথায় মিটিমিটি হাসে। প্ল্যান কাজ করছে। রোদ শুভ্রের আরেক গালে টিপলি চুমুখে শুভ্রের দিকে তাকিয়ে বলে, সব কথা কি এখানে বলবে জান? শুভ্র রোদের এমন কথায় নিজেকে সামলাতে পারে না। রোদকে নিয়ে একরকম বিছানার উপর পড়ে যায়। রোদকে শক্ত করে নিজের বুকের উপর চেপে ধরে। শুভ্রের হাত ছন্ন ছাড়া রোদের কেমন ঘোর ঘোর লাগছে। শুভ্রকে দেখে মনে হচ্ছে এত বছরের জমিয়ে রাখা সব ভালোবাসা রোদকে দিবে। শুভ্র রোদের শার্টে হাত দিতে রোদ আটকে উঠে। মনে পড়ে যায় নিজের প্ল্যানের কথা। শুভ্রের হাত সরিয়ে দিয়ে নিজেকে ছাড়াতে নেয়। শুভ্র রোদকে ছেড়ে কপাল কুঁচকে তাকায়। আমতা আমতা করে বলে, একটু সরুন তো। কেন? প্লিজ একটু সরুন, তারপর বলছি। শুভ্র রোদের উপর থেকে সরতেই রোদ শুভ্রের উপর বসে। মাথা নিচু করে শুভ্রের খালি বুকে জোরে কামড় বসায়। শুভ্র প্রচন্ড ব্যথায় চিৎকার করলেও পরে দাঁত চেপে শক্ত হয়ে পড়ে থাকে। শুভ্রের চোখ বন্ধ। শুভ্র চোখ খুলতে দেখে রোদ তার উপর থেকে উঠে বিছানা থেকে নেমে একরকম পালাচ্ছে। প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও এখন বুঝতে পারছে রোদ দৌড়ে পালাতে যাবে। এমন সময় শুভ্র বলে, রুম থেকে এক পা বাইরে দিবি না রোদ। আমার সাথে চালাকি করো না, আজকের এই চালাকি আমি শোধ নেব। রোদ দৌড়ে দরজা থেকে যেতে নিবে তার আগেই শুভ্র দরজার কাছে গিয়ে দাঁড়ায়। শুভ্র দুষ্টু হেসে বলে, বাসর যখন করতে এসেছেন মিস রোদ, তো আপনাকে ফুল বাসর করেই যেতে হবে। শুভ্রের এমন কথায় রোদের ভয় লাগছে। শেষে কিনা নিজের জালে নিজেই ফেসে গেল। রোদ ভয়ে ঢোক গিলে, এই আল্লাহ, এ কোন বিপদে পড়ে গেলাম। শুভ্র দুষ্টু হেসে রোদের দিকে এক পা দুপা করে এগুতে এগুতে বলে, এখনই পালাবি 400 গ্রামের বাচ্চা। কি বলেছিস? আমার সিস্টেমের সমস্যা। হ্যাঁ, আজ বোঝাবো আমি কি জিনিস। রোদ ভয়ে আশেপাশে তাকায়। তার পালানো কোনো পথ পাচ্ছে না। শুভ্রকে গায়ে আধখোলা শার্ট খুলে ফেলে দিতে দেখে রোদ আরও ভয়ে সিটিয়ে যায়। রোদের হঠাৎ চোখ যায় ওয়াশরুমের দরজার দিকে। ওয়াশরুমের দিকে তাকিয়ে আবার শুভ্রের দিকে তাকায়। কোনো কিছু না বলে দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগায়। ঘটনা এত দ্রুত ঘটে যে শুভ্রের বুঝতে কয়েক সেকেন্ড লাগে। শুভ্র ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজায় ধাক্কা দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।